চলো মাই স্টুডেন্ট, আমি কর্মকারক নিয়ে কথা বলছি। আমি গতদিন কারক নিয়ে কথা বলতে গিয়ে যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে এই যে কারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেন ওই স্কুল লেভেলের কনসেপ্ট দিয়ে অনলি ফর কারক নির্ণয় না করি। আমরা এখানে বারবার ডেফিনিশনটা কিন্তু মাথায় রাখবো আর কি। অর্থাৎ আমরা কে কি এই জাতীয় যে শব্দগুলো ইউজ করে কারক নির্ণয় করে থাকি, সেটা দিয়ে নির্ণয় করা যায়, কিন্তু সর্বাংশে অনেক সঠিক হবে না। অনেক ক্ষেত্রে আমরা বিভ্রান্তের মুখোমুখি হব আর কি। যার কারণে আমরা চেষ্টা করব আপনার সঙ্গে সঙ্গে ডেফিনিশনটাকে একটু বুঝে নেওয়ার। কারণ আমরা এখানে যেমন কর্মকারক নিয়ে কথা বলছি, তার প্রাথমিক কনসেপ্ট আমরা যেটা ন্যাচারালি জানি যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি আমরা কর্মকারক ন্যাচারালি পেয়ে যাই। তাহলে কারক নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা সেন্টেন্সের মধ্যে আমরা ক্রিয়াপদটা সন্ধান করব বা খুঁজবো আর কি। সেই ক্রিয়াপদটাকে দেখে নিয়ে আমরা এবারে দেখে তারপরে দেখব যে কোন শব্দের নিচে চক আউট করা আছে, দ্যাট মিনস দাগানো আছে বা কারক নির্ণয়ের কথা বলা হচ্ছে আর কি। তাহলে ক্রিয়াপদটাকে দেখে আমরা চক আউট পদ্ধতিকে নজর রাখবো আর কি। এবার সেক্ষেত্রে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় ঠিকই, এটা একদম বেসিক কনসেপ্ট। কিন্তু এর পাশাপাশি আমরা একটু ডেফিনেশন তাকিয়ে, সংজ্ঞার দিক তাকিয়ে আমরা দেখে নেব যে আপনার কর্তা যেহেতু নিজে করছে কাজটা, সেক্ষেত্রে মানে কর্তৃকারক, আর কর্তা যাদেরকে কেন্দ্র করে কাজটা করবে সেই কেন্দ্রবিন্দুতে যে বা যারা আছে প্রত্যেকে কিন্তু কর্মকারক। দ্যাট মিনস এখানে আমি যে অনলাইন ক্লাসে বসেছি আর কি, এই অনলাইন ক্লাসে আপনার আমি নিজে ক্লাসটি হোল্ড করছি এখানে, যার কারণে আমি যেমন কর্তা ঠিক তেমনি ভাবে ক্লাসটা কিন্তু মাই স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে কেন্দ্র করে আমরা ক্লাসটা মানে আমি এই ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি। তাই কেন্দ্রবিন্দুতে তোমরা যারা আছো, তারা এই সার্কেলের মধ্যে যারা আছে তারা প্রত্যেকে কিন্তু কর্ম আর কি। তাহলে সংজ্ঞাটাকে আমরা বিশ্লেষণ করে এইভাবে একটু দেখে নেব আর কি। তাহলে আপনার কে বা কি যেমন দিয়ে উত্তর করলাম, তার পাশাপাশি এই দৃষ্টিতে বা এই আলোকে আমরা দেখে নেব যে আমাদের উত্তরটা সঠিক হচ্ছে কিনা আর কি। তাহলে বারবার আমরা এইভাবে একটু সংজ্ঞার দিক তাকিয়ে উত্তরে আসবো, তাহলে দেখবো যে আমাদের উত্তরটা অনেক বেশি পারফেক্ট জায়গায় পৌঁছাবে আর কি। ন্যাচারালি আমরা কর্মকারকের যে সংজ্ঞা সেটা আমরা মানে জেনে থাকি এরকমই যে প্রয়োজন আমার সঙ্গে সঙ্গে যার যেটুকু প্রয়োজন থাকবে সে নিজের ভাষায় নিজের মতো করে নোট ডাউন করে নেবে। বাক্যে কর্তা যা করে বা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। তাহলে সংজ্ঞাটা ঠিক এইভাবে আমরা নোট ডাউন করব যে বাক্যে কর্তা যা করে, বাক্যে কর্তা যা করে বা যাকে ঘিরে ক্রিয়া সম্পাদন করে। একটু আগে আমি যে কথা বলছিলাম, তাহলে নিজে করছে কিংবা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন করছে আর কি। এই যে টোটালটাই কর্মকারকের সংজ্ঞার মধ্যে পড়বে আর কি। ন্যাচারালি আমরা কর্মকারককে চেনার বা নির্ণয় করার সহজ উপায় হচ্ছে যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। কিন্তু এর পাশাপাশি আমরা বারবার বলছি দেখে নেব সংজ্ঞার আলোকে সেটা আবার খাটছে কিনা। কারণ অনলি ফর কি বা কাকে দিয়ে কোশ্চেন করে আনসার এলে বহু ক্ষেত্রে আমরা একটু জটিল কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো না। কারণ বাচ্চ কেন্দ্রিক কোশ্চেন যখন দিয়ে দেবে, সেই বাচ্চ কেন্দ্রিক কোশ্চেনের মধ্যে কিন্তু একটা গোলকধাঁধা থেকে যাবে আর কি। এটা আমরা একটু মাথায় রেখে উত্তর করবো আর কি। এরপর আমরা কর্মকারকের একটু আমরা শ্রেণী বিভাগের মধ্যে ঢুকবো। সেক্ষেত্রে আমরা মুখ্য কর্ম, গৌণ কর্ম, এই যে কনসেপ্টটা আমরা প্রত্যেকে জানি আর কি। ফলে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম এই যে বিষয়টি যখন আমরা নির্ণয় করবো তখন দেখবো কি না ক্রিয়াপদকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে মুখ্য কর্ম পাওয়া যাবে, আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম পাওয়া যাবে। এটা পাশাপাশি একটু নোট ডাউন করে রাখি।
মুখ্য কর্ম এবং গৌণ কর্মের একটা কনসেপ্ট, আর একটা কনসেপ্ট আছে, প্রাথমিক কনসেপ্ট এটা বলছি আমি, যে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম পাওয়া যায়। নোট ডাউন করি প্রত্যেকেই। ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম পাওয়া যায়, আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম পাওয়া যায়। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। আমি আর একটা কনসেপ্ট বলছি, নোট ডাউন করবে, যে কর্তা যাকে আশ্রয় করে, কর্তা যাকে আশ্রয় করে বা যাকে ঘিরে, কর্তা যাকে আশ্রয় করে বা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন করে, কর্তা যাকে আশ্রয় করে বা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন করে, কমা দিয়ে, সে মুখ্য কর্ম। তাহলে কর্তা যাকে আশ্রয় করে বা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন করে সে মুখ্য কর্ম, এবং যাকে উদ্দেশ্য করে এবং যাকে উদ্দেশ্য করে বা যার জন্য ক্রিয়া সম্পাদনা করে, যাকে উদ্দেশ্য করে বা যার জন্য ক্রিয়া সম্পাদনা করে সে গৌণ কর্ম। আমরা তথ্যগুলো নোট ডাউন করি, তারপর আমরা আরো ব্যাখ্যায় আসছি আর কি। তাহলে ফের বলছি, মিলিয়ে নেবে। মানে এই যে কথাটুকু বললাম, প্রয়োজনে বন্ধনীর মধ্যে নোট ডাউন করে রাখবে, যে অর্থগত দিক দিয়ে আর কি এই কনসেপ্টটা কাজে আসবে অনেক ক্ষেত্রে। তাহলে অর্থগত দিক দিয়ে বন্ধনীতে রাখবে, রেখে নোট লিখবে আর কি, যে কর্তা যাকে আশ্রয় করে, কর্তা যাকে আশ্রয় করে বা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন করে, কর্তা যাকে আশ্রয় করে বা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন করে সে মুখ্য কর্ম, এবং যাকে উদ্দেশ্য করে বা যার জন্য ক্রিয়া সম্পাদনা করে সে গৌণ কর্ম। আমরা ন্যাচারালি যে কনসেপ্টগুলি জানি তার বাইরে এগুলো একটু বলছি আর কি। লিখবো, একটা উদাহরণ লিখি। একটা উদাহরণ লিখবো, আমি তুহিনকে একটি কলম দিয়েছি। আমি তুহিনকে একটি কলম দিয়েছি। আমি তুহিনকে একটি কলম দিয়েছি। নোট ডাউন করছি আমরা এখানে। আমি আপনার ভিডিও মোডে নেই, জাস্ট লেখার বিষয় বলে নোট ডাউন করে অফ মোডে আছি, ভিডিও অফ মোডে আছি। নোট ডাউন করো, আমি যেটা বলছি। আমি তুহিনকে একটি কলম দিয়েছি। যখন বোর্ড ওয়ার্কের প্রয়োজন থাকবে তখন আমি অনলাইনে মানে ভিডিও মোডে ফিরবো। আমি তুহিনকে একটি কলম দিয়েছি। দেখো, এই যে সেন্টেন্স বললাম, এখানে দুটি কর্ম পাচ্ছি আমরা, একটা তুহিন, একটা কলম। তুহিনের নিচে চক আউট করো, কলমের নিচে চক আউট করো। এবার দেখো, তুহিন ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কর্ম আর কি। তুহিন হচ্ছে, নোট ডাউন করে রাখবে সঙ্গে সঙ্গে, ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কর্ম। আর আরেকটা কর্ম পেয়েছি, সেটা কলম। এই কলম হচ্ছে বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্ম। কলম হচ্ছে বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্ম। তাহলে কলম হচ্ছে বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্ম।
ওই সঙ্গে নোট ডাউন করি, অপ্রাণীবাচক কর্মটি মুখ্য কর্ম, অপ্রাণীবাচক কর্মটি মুখ্য কর্ম এবং প্রাণীবাচক কর্মটি গৌণ কর্ম। অপ্রাণীবাচক কর্মটি মুখ্য কর্ম এবং প্রাণীবাচক কর্মটি গৌণ কর্ম। এটুকু আমরা সকলে জানতাম, তার পাশাপাশি আরেকটু নোট ডাউন আমরা করলাম বিষয়টা আরেকটু গভীরে যাওয়ার স্বার্থে আর কি। চলো একটু প্যারা করে আমরা নোট ডাউন করবো। উল্লেখ্য, এটাও জেনে রাখতে হবে, কখনো কখনো শুদ্ধ অশুদ্ধ স্বার্থে কাজে আসবে। প্রথাগত ব্যাকরণের কথা বাদ দিলে, প্রথাগত ব্যাকরণের কথা বাদ দিলে গৌণ কর্মটি প্রকৃতপক্ষে, প্রথাগত ব্যাকরণের কথা বাদ দিলে গৌণ কর্মটি প্রকৃতপক্ষে নিমিত্ত কারক ই। প্রথাগত ব্যাকরণের কথা বাদ দিলে গৌণ কর্মটি প্রকৃতপক্ষে নিমিত্ত কারক ই। নিমিত্ত কারক ই অথবা নিমিত্ত কারকটি গৌণ কর্ম ই, অথবা নিমিত্ত কারকটি গৌণ কর্ম ই। একটু প্যারা করে লিখবো আমরা। কোন বাক্যে যদি এমন হয় কোন বাক্যে যদি এমন হয়, ছোট্ট একটু স্পেস দিয়ে, টিকলি রহস্যি ক রহস্যি টিকলি টিকলি কমা দিয়ে বৃষ্টিকে একটি কুকুরছানা উপহার দিয়েছে। প্রত্যেকটা নেমিং ওয়ার্ড কিন্তু মাথায় রাখি। টিকলি কমা বৃষ্টিকে একটি কুকুরছানা উপহার দিয়েছে। এখানে বৃষ্টি চকাট করো, কুকুরছানা চকাট করো। বৃষ্টি নাম, নামবাচক শব্দ। টিকলি বৃষ্টিকে একটি কুকুরছানা উপহার দিয়েছে। বৃষ্টি আর কুকুরছানা চকাট করে নে একটু লিখি। এখানে তো দুটি প্রাণীবাচক কর্ম, এখানে তো দুটি প্রাণীবাচক কর্ম আছে। দুটি প্রাণীবাচক, প্রাণী অপ্রাণী এমন ব্যাপারটা না। এখানে তো দুটি প্রাণীবাচক কর্ম আছে। তাহলে কোনটা মুখ্য আর কোনটা গৌণ কর্ম? কোশ্চেন মার্ক। অর্থাৎ আমরা যেটাকে বলে গেলাম যে অপ্রাণীবাচক হলে মুখ্য হবে, প্রাণীবাচক হলে গৌণ হবে। এখানে তো তা খাটছে না, তাই আমরা নোট লিখছি। তাহলে কোনটা মুখ্য আর কোনটা গৌণ কর্ম? কোশ্চেন মার্ক লিখি ওই সঙ্গেই। এখানে কুকুর ছানা হাইপেন দিয়ে ই মুখ্য কর্ম। এখানে কুকুর ছানা ই মুখ্য কর্ম, কমা কারণ তাকে ঘিরেই ক্রিয়া সম্পন্ন হয়েছে। কারণ তাকে ঘিরেই ক্রিয়া সম্পন্ন হয়েছে। আর বৃষ্টি যেহেতু উদ্দেশ্য, মানে কাকে দিচ্ছি না, বৃষ্টিকে দিচ্ছি আর কি। আর বৃষ্টি যেহেতু উদ্দেশ্য, বৃষ্টি দেখতে মেয়ে আর কি। আর বৃষ্টি যেহেতু উদ্দেশ্য, কমা তাই সে গৌণ কর্মই। অর্থাৎ আগের কনসেপ্ট থেকে এখানে এই জাতীয় উদাহরণ দিলে কিন্তু বিভ্রান্তির জায়গা তৈরি হবে, সেই জন্য বিষয়টা আমি একটু বললাম। অর্থাৎ পরপর এখানে একটু আগে দুটো তথ্য দিয়েছি আমি, সেই তথ্য রেসপেক্টে এগুলি আমি আনছি আর কি। যদি জটিল কোশ্চেন হয় এই তো কোশ্চেন করবে আর কি।
আর বৃষ্টি স্যার ওই যেহেতু লাইনটা আরেকবার বলবেন। কোশ্চেনটা ওই লাইনটা আরেকবার বলবেন। এখানে দুটি টিকলি প্রাণীবাচক। টিকলি বৃষ্টিকে একটি কুকুরছানা উপহার দিয়েছে। সব নাম দিয়ে দিয়ে লেখো না, অসুবিধে কি আছে? টিকলি বৃষ্টিকে একটি কুকুরছানা উপহার দিয়েছে। বৃষ্টি আর কুকুরছানা আমরা দাগিয়ে রাখবো আর কি, মানে এগুলো কারণ নির্ণয় করতে হবে। এবার দেখো দুটো নাম দুটোই কি আমরা এখানে প্রাণীবাচক কর্ম পাচ্ছি, একটা অপ্রাণী একটা প্রাণী এমন পাচ্ছি না। তাহলে আপনার যেটা আমরা ন্যাচারাল জানি যে অপ্রাণী হলে মুখ্য আর প্রাণী হলে গৌণ, সেই কনসেপ্ট এখানে কার্যকরী নয় তো। কারণ প্রাণী অপ্রাণী মিশতে পাচ্ছি না, দুটি প্রাণী, সেক্ষেত্রে কি করব? কাকে মুখ্য রাখবো কাকে গৌণ রাখবো? স্যার এখানে যে নিকৃষ্ট প্রাণী অর্থাৎ কুকুরছানা, এটাকে যদি ধরা হয় তাহলে এটা এক্ষেত্রে এটা তো মুখ্য মুখ্য কর্ম হতে পারে। নিকৃষ্ট মানে নিকৃষ্ট প্রাণী হিসাবে আমি বলছি আর না, কি। নিকৃষ্ট উৎকৃষ্ট ওইভাবে দেখা যাবে না, মানে সব আচ্ছা আচ্ছা, সর্বক্ষেত্রে খাটবে না। আমাদের যে ঠিক আছে। কনসেপ্টটা নিতে হবে সেটা আমি একটু আগে যেটা বলে দিলাম, যে অর্থগত দিক দিয়ে আমাদের এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে কর্তা যাকে আশ্রয় করে বা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন করে সে হচ্ছে মুখ্য কর্ম। এই হ্যাঁ হ্যাঁ সংজ্ঞাটা বা ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার, ঠিক তাহলে আছে। সর্বক্ষেত্রে আর আমাদের সমস্যা মুখোমুখি হতে হবে না, সমস্যা হবে না, হ্যাঁ। বুঝলে? তাহলে আমরা বারবার ঠিক মাথায় রাখি যে আমি যেন বললাম যে একটু ভিন্ন তথ্য আমি প্রোভাইড করছি আর কি। মানে আমরা যেটা গতানুগতিক শিখি কিন্তু কোশ্চেন তো কিছু হবে গতানুগতিকতার বাইরে না, তাহলে সেক্ষেত্রে বিপদ বাড়বে। তাই কর্তা যাকে আশ্রয় করে বা যাকে ঘিরে ক্রিয়া সম্পন্ন করে সে হচ্ছে মুখ্য কর্ম, আর যাকে উদ্দেশ্য করে বা যার জন্য ক্রিয়া সম্পাদন করে সে গৌণ কর্ম। এই ডেফিনেশনটা মাথায় রাখবো। মুখ্য কর্ম গৌণ কর্মের আর একটা নতুন সংজ্ঞা বা নতুন আলোকে বলছি আমি। তাহলে মুখ্য কর্ম গৌণ কর্মের আমরা যেটুকু জানতাম তার আরেকটু আমরা দৃষ্টিভঙ্গি অন্যভাবে দেখে নিলাম আর কি। এরপর আমরা আসবো উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম নিয়ে কথা বলতে আর কি। লেখো উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্মের আমরা প্রথমে একটু আপনার সংজ্ঞা নিয়ে নেই আর কি। সংজ্ঞাটা এইভাবে নোট ডাউন করবো। বাক্যে বাক্যে একটি কর্মের পরিপূরক হিসেবে বাক্যে একটি কর্মের পরিপূরক হিসেবে অন্য একটি কর্ম থাকলে বাক্যে একটি কর্মের পরিপূরক হিসেবে অন্য একটি কর্ম থাকলে কমা দিয়ে বিভক্তিযুক্ত কর্মটিকে উদ্দেশ্য কর্ম, বিভক্তিযুক্ত কর্মটিকে উদ্দেশ্য কর্ম ও বিভক্তিহীন কর্মটিকে বিধেয় কর্ম বলে। তাহলে সংজ্ঞাটি আবার বলছি, বাক্যে একটি কর্মের পরিপূরক হিসেবে অন্য একটি কর্ম থাকলে বিভক্তিযুক্ত কর্মটিকে উদ্দেশ্য কর্ম ও বিভক্তিহীন কর্মটিকে বিধেয় কর্ম বলে। বিভক্তিহীন কর্মটিকে বিধেয় কর্ম বলে।
চল আমরা কতগুলো উদাহরণ নিয়ে নিই পরপর। লিখব, আমাকে আমাকে চাকরিটি দেয়া হয়েছে। আমাকে চাকরিটি দেয়া হয়েছে। দেখো এই সেন্টেন্সটার মধ্যে আমরা দুটি কর্মপদ পাচ্ছি, একটা হচ্ছে আমাকে, একটা হচ্ছে চাকরি। এই দুটোতে আমরা চক আউট করে নেই, কারণ দেয়া হয়েছে ক্রিয়া, তার রেসপেক্টে আমরা যদি কর্মের দিকে তাকাই, মানে চক আউটের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখব ক্রিয়ার দিকে নজর রেখে আমরা বারবার চক আউট কোথায় আছে সেটাকে তার পরবর্তী ক্ষেত্রে দেখব, এবং সে দেখার দৃষ্টিকোণ আমরা পাচ্ছি, যেখানে পরপর দুটো কর্ম পাচ্ছি আর কি, কর্মপদ পাচ্ছি, একটা হচ্ছে আমাকে, একটা হচ্ছে চাকরি আর কি। এবার দেখো এখানে আমাকে এই কর্মপদ সম্পর্কে কিছু বলা হয়েছে আর কি। একটু আমরা সেন্টেন্সটার অর্থ বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে আমাকে এই কর্মপদ সম্পর্কে কিছু কিছু বলা হয়েছে এখানে, তাই এটি কি উদ্দেশ্য কর্ম ডেফিনেটলি, ঠিক আছে। আর এই উদ্দেশ্য কর্ম সম্পর্কে কি বলা হয়েছে না চাকরি দেয়া হয়েছে, তাহলে উদ্দেশ্য কর্মের রেসপেক্টে চাকরি কথাটা আসছে, তাই এটি হচ্ছে কি ডেফিনেটলি বিধেয় কর্ম আর কি। পরিষ্কার? অর্থাৎ আমরা কি বুঝলাম, যে কর্ম সম্পর্কে কিছু বলা হয়, যে কর্ম সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর উদ্দেশ্য কর্ম সম্পর্কে যা বলা হয়, বারবার মাথায় রাখি, যে কর্ম সম্পর্কে কিছু বলা হচ্ছে তা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর উদ্দেশ্য কর্ম সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয় কর্ম। অর্থাৎ আমরা এখানে কি পেলাম, যে আপনার এই উদ্দেশ্য কর্মের পরিপূরক হিসেবে আর একটা কর্মপদ এখানে পেয়েছি আমরা, ঠিক আছে। এবার দেখো আমাকে, দ্যাট মিন্স কি বিভক্তিযুক্ত পদ, এটা কে বিভক্তি আছে, তাই বিভক্তিযুক্ত কর্মটি কি উদ্দেশ্য কর্ম, আমরা সংজ্ঞার আলোকে আবার পেয়ে যাচ্ছি আর কি। তাহলে বিভক্তিযুক্ত কর্মটি উদ্দেশ্য কর্ম, আর বিভক্তিহীন কর্মটি বিধেয় কর্ম, এটুকু পরিষ্কার আর কি। এরপরে নোট ডাউন করি, মানে কোশ্চেন তো এই স্টেজ দিয়ে হবে না, তার পরবর্তী স্টেজ দিয়ে কোশ্চেন হবে। কি সেটা না, নোট ডাউন করবো যে তবে উদ্দেশ্য কর্ম বিভক্তিহীন হতে পারে, এটা কিন্তু নতুন বক্তব্য আর কি। প্রথমে বলে গেলাম যে উদ্দেশ্য কর্মটি ডেফিনেটলি বিভক্তিযুক্ত হবে, কারণ আমি সংজ্ঞার আলোকে সেটা বলেছি আর কি। এখন কিন্তু বলছি এবারে যে তবে উদ্দেশ্য কর্ম কি বিভক্তিহীন হতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা। যেমন চোর, যেমন চোর কমা চোরই বলবি, চোর কমা চোরই বলবি, অর্থাৎ এই সেন্টেন্সটা আমরা ব্যাখ্যা করলে কি পাবো, চোর কমা চোরই বলবি, দ্যাট মিন্স চোর কে, তাই তো। ওই যে সেন্টেন্সটা লিখলাম কিন্তু আমি চোর লিখে কমা দিয়ে দিয়েছি, চোর কমা চোরই বলবি, তাহলে অর্থগত দিকে তাকাই এবারে। সেন্টেন্সটা কিন্তু আমি বারবার বলছি চোর কমা চোরই বলবি, আসলে ভিতরে ভিতরে আমি কি বলছি, চোর বলে যে থেমে গেলাম, ওখানে কিন্তু বলছি আমি আসলে চোর কে, চোরই বলবি, এই কেটা কিন্তু উজ্জ্বল রাখছি আর কি, কিন্তু অর্থের বিচারে কে চলে আসছে, একটু যদি সেন্টেন্সটার দিকে আমরা ভালো করে খেয়াল করি, কিন্তু সেখানে পরিষ্কার লেখা নেই, আমরা যারা শুধুমাত্র পড়ে বেরিয়ে যাবো তারা ধরতে পারবো না, কারণ আমি লিখেছি ওখানে চোর কমা চোরই বলবি। এবার দেখো বিভক্তি যুক্ত বিভক্তিহীন খুঁজে পাবে না, কিন্তু যদি তুমি একটু ভাবো, তাহলে চোর যেটা বলেছি দিয়ে কমা দিয়ে দিয়েছি, আসলে ওটা বলেছি আমি
চোরকে চোরই বলবি। হয়েছে? লেখো এর সঙ্গে সাধারণত সাধারণত মুখ্য কর্মটি বিধেয় কর্ম, সাধারণত মুখ্য কর্মটি বিধেয় কর্ম ও গৌণ কর্মটি উদ্দেশ্য কর্ম হয়ে থাকে। সাধারণত মুখ্য কর্মটি বিধেয় কর্ম ও গৌণ কর্মটি উদ্দেশ্য কর্ম হয়ে থাকে। হয়েছে? অর্থাৎ একটু আমরা অনেক ক্ষেত্রে তৈরি ভেবে দেখবো যে নতুন কোন বক্তব্য আছে কিনা এর মধ্যে। চলো আমরা পরের পাঠে আসি, সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম লিখবো আমরা, উদাহরণ লিখবো। কি দারুণ লেখা লিখেছো তুমি। কি দারুণ লেখা লিখেছো তুমি। কি দারুণ লেখা লিখেছো তুমি। দেখো এই সেন্টেন্সটার মধ্যে আমরা পাচ্ছি, একটু খেয়াল করে দেখি, লেখা এবং লিখেছো এই দুটি আমরা কিন্তু আপনার চক আউট করি, তাহলে বুঝতে পারবো আর কি। তাহলে কি দারুণ লেখা লিখেছো তুমি, লেখা লিখেছো চক আউট করো। দেখো এই যে লেখা পদটা এটা কিন্তু কর্মপদ, আর লিখেছো এটা কিন্তু ক্রিয়াপদ। কি দারুণ লেখা লিখেছো তুমি, লিখেছো ডেফিনেটলি ক্রিয়াপদ। এই দুটোরই এই লেখা লিখেছো যা পেলাম সেন্টেন্সে, তার যদি আমরা ব্যুৎপত্তিগত দিক তাকাই সেক্ষেত্রে মূল ধাতু কিন্তু পাবো লিখ ধাতু। ঠিক আছে? কি দারুণ লেখা লিখেছো তুমি, লেখা এবং লিখেছো দুটোকে দাগালাম। লেখা পদটা ডেফিনেটলি কর্মপদ, আর লিখেছো হচ্ছে ক্রিয়াপদ। দুটোরই মূল ধাতু বা ব্যুৎপত্তির দিক তাকালে আমরা লিখ ধাতু পাবো আর কি। অর্থাৎ আমরা কি পেলাম, যে কর্ম ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে বা জাত হয়েছে। কর্ম ক্রিয়া একই ধাতু থেকে যখন জাত হয় বা উৎপন্ন হয়, ঠিক আছে, তখনই কি হয়, সেটা সমধাতুজ কর্মপদ হয় আর কি। তাই এই কর্মপদগুলিকে আমরা সমধাতুজ কর্মপদ বলবো। চল আমরা সংজ্ঞাটা একটু নতুন লিখি আর কি। বাক্যে একই বাক্যে একই বা সমধাতু থেকে, বাক্যে একই বা সমধাতু থেকে, বাক্যে একই বা সমধাতু থেকে ক্রিয়া ও কর্মপদ তৈরি হলে, বাক্যে একই বা সমধাতু থেকে ক্রিয়া ও কর্মপদ তৈরি হলে তাকে সমধাতুজ কর্ম বলে। সমধাতুজ কর্ম বলে দাঁড়ি দিয়ে বা পূর্ণচ্ছেদ দিয়ে অন্য নাম, এটা দিয়ে এমসিকিউ কোশ্চেন হতে পারে। মানে আমরা যাকে সমধাতুজ কর্ম বলছি তার অপর একটা নাম আছে, সেটা হচ্ছে এই ধাত্বোত্থক কর্ম। ধায়াকার তয় বা ফলা, থয় রেফ খ, ক, মানে একই ধাতু থেকে আসছে বা উৎপন্ন হচ্ছে, অর্থগত দিকের বিচারে আমরা পাচ্ছি, সেই জন্যই ধাত্বোত্থক কর্ম বলা হয়। ধায়াকার তয় বা ফলা, থয় রেফ ক, ধাত্বোত্থক কর্ম।
স্যার ধয়াকার তয় ব না তয় জফলা? তয় বফলা জফলা, বলছি আমি, বফলা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। জফলা একবারও বলেনি, দেখুন তয়ের নিচে ব আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটু বিতর্কের জায়গায় যাই, কারণ আমাদের যেতে হবে, কিছু করার নেই। এরপর আমরা আসছি, লেখো সমধাতুজ কর্ম সমধাতুজ কর্মের নামের পরিবর্তে একে ক্রিয়া ধাতুজ কর্ম বলাই শ্রেয়। সমধাতুজ নামের পরিবর্তে একে ক্রিয়া ধাতুজ কর্ম বলাই শ্রেয়। চলো আমরা সংজ্ঞাটা লিখি একটু। সংজ্ঞা লিখবো, বাক্যে ক্রিয়াপদের ধাতু থেকে কর্মপদ গঠিত হলে, বাক্যে ক্রিয়াপদের ধাতু থেকে কর্মপদ গঠিত হলে, বাক্যে ক্রিয়াপদের ধাতু থেকে কর্মপদ গঠিত হলে তাকে ক্রিয়া ধাতুজ কর্ম বলে। বাক্যে ক্রিয়াপদের ধাতু থেকে কর্মপদ গঠিত হলে তাকে ক্রিয়া ধাতুজ কর্ম বলে। একটু আমরা প্যারা করে বিশেষ দ্রষ্টব্য বলে লিখে রাখবো। বিশেষ দ্রষ্টব্য বলে লিখবো ওখানে যে একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম, একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম গঠিত হলে একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম গঠিত হলে সমধাতুজ কর্ম যদি বলতে পারি, একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম গঠিত হলে সমধাতুজ কর্ম যদি বলতে পারি, কমা দিয়ে, তাহলে সমধাতুজ ক্রিয়া বলতে দোষ কোথায়? কোশ্চেন মার্ক। তাহলে সমধাতুজ ক্রিয়া বলতে দোষ কোথায়? মানে আমরা নতুন ভাবে প্রতিষ্ঠিত করছি যুক্তির আলোকে। সমধাতুজ ক্রিয়া বলতে দোষ কোথায়? কোশ্চেন মার্ক। কিন্তু বাস্তবে তো সমধাতুজ ক্রিয়া বলা হয় না। কিন্তু বাস্তবে তো সমধাতুজ ক্রিয়া বলা হয় না। বাস্তবে তো সমধাতুজ ক্রিয়া বলা হয় না। পূর্ণচ্ছেদ দিয়ে, তাই ক্রিয়া ধাতুজ কর্ম বললে কোনো বিতর্কের অবকাশ থাকে না। তাই ক্রিয়া ধাতুজ কর্ম বললে কোনো বিতর্কের অবকাশ থাকে না। হয়েছে? যেটা বললাম বিষয়টি একটু পড়বে, তাহলে আরো একটা বুঝতে পারবে। প্রয়োজন আমি আর একবার বলছি, মিলিয়ে নিও যে একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম গঠিত হলে, একই ধাতু থেকে ক্রিয়া ও কর্ম গঠিত হলে সমধাতুজ কর্ম যদি বলতে পারি, কমা, তাহলে সমধাতুজ ক্রিয়া বলতে দোষ কোথায়? কোশ্চেন মার্ক দিয়ে দেবে। কিন্তু বাস্তবে তো সমধাতুজ ক্রিয়া বলা হয় না। বাস্তবে তো সমধাতুজ ক্রিয়া বলা হয় না।
অনুচ্ছেদ দিয়ে। তাই ক্রিয়া ধাতুজ কর্ম, তাই ক্রিয়া ধাতুজ কর্ম বললে, ক্রিয়া ধাতুজ কর্ম বললে কোনো বিতর্কের অবকাশ থাকে না। চলো আমরা পরের পয়েন্টে আসছি, অক্ষুণ্ণ কর্ম। আমরা পরপর করে নেই, প্রয়োজনে আমরা যারা যারা ঠিকঠাক ধরতে পারছি না বা প্রবলেম হচ্ছে তার জন্য আমি প্রয়োজনে আর একটা ক্লাস করবো আর কি। তাহলে পরের টপিক আমরা আসছি অক্ষুণ্ণ কর্ম। লিখি, আমরা উদাহরণ লিখি, তাহলে আমরা ধরতে সুবিধা হবে আমাদের। লিখবো, নজরুল অগ্নিবীণা কাব্যটি, নজরুল দেখবেন কবি নজরুল আর কি, অগ্নিবীণা কাব্যটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন। নজরুল অগ্নিবীণা কাব্যটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন। দেখো এখানে কর্তৃপদ হচ্ছে নজরুল, সেই কর্তৃপদের দুটি কর্মপদ পাচ্ছি আমরা। কর্তৃপদ হচ্ছে নজরুল, সেই কর্তৃপদের আমরা দুটি কর্মপদ পাচ্ছি, একটা হচ্ছে অগ্নিবীণা আর একটা হচ্ছে রবীন্দ্রনাথকে। তাহলে কর্তৃপদ নজরুল, তার দুটি কর্মপদ এখানে আছে, এক অগ্নিবীণা, সেকেন্ড হচ্ছেন রবীন্দ্রনাথ। এই দুটি কর্মপদ কি হচ্ছে না, ভাববাচ্য বা করবাচ্য কি অপরিবর্তিত রয়েছে কিন্তু। অর্থাৎ এই যে দুটি কর্মপদ আমরা পেলাম, এটা ভাববাচ্য বা করবাচ্য। আপনার বাচ্চার দিকে মানে দিকে তাকে যদি ভাবি তাহলে আমরা দেখব কি সেক্ষেত্রে এই দুটি কর্মপদ কিন্তু অপরিবর্তিত আছে, তাই এর নাম হচ্ছে অক্ষুণ্ণ কর্ম আর কি। অর্থাৎ আমরা ভাববাচ্য এবং মানে করবাচ্য সেদিকে তাকেও যদি আমরা দেখি তাহলে এই কর্মপদ দুটি কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, একই রয়েছে আর কি, তাই এরা অক্ষুণ্ণ কর্ম। এবার আমরা সংজ্ঞাটা নোট ডাউন করি, তাহলে বলতে পারবো। লিখবো, আমরা যে উদাহরণ নিলাম বা যে ব্যাখ্যা রেখেছি তার রেসপেক্টে আমরা সংজ্ঞায় আসছি। লিখবো, বাক্যে কমা দিয়ে, বাক্যে কমা কর্তৃবাচ্যের দুটি কর্মপদ, বাক্যে কমা কর্তৃবাচ্যের দুটি কর্মপদ, কমা কর্মবাচ্য বা ভাববাচ্যে, মানে বাচ্যের কনসেপ্টটা খুব প্রয়োজন। কর্মবাচ্যে বা ভাববাচ্যে অপরিবর্তিত থাকলে, কর্মবাচ্যে, কর্মবাচ্য বা ভাববাচ্যে, কর্মবাচ্য বা ভাববাচ্যে অপরিবর্তিত থাকলে তাকে অক্ষুণ্ণ কর্ম বলে। চলো আমরা পরের পয়েন্টে আসছি, উহ্য কর্ম। উহ্য কর্ম লিখি, একটা উদাহরণ লিখি। সেই তো, সেই দেখবেন সেই ব্যক্তি আর কি, সেই তো চালাচ্ছে, সেই তো চালাচ্ছে, ঠিক আছে, সেই তো চালাচ্ছে। দেখো এই যে সেন্টেন্সটা বললাম, এই সেন্টেন্সের মধ্যে সম্ভাব্য যে কর্মপদ সেটা কিন্তু ডেফিনেটলি উহ্য আছে। সেই তো চালাচ্ছে, তাহলে সম্ভাব্য যে কর্মপদ, আমরা যে কর্মপদটাকে এখানে হতে পারে বলে ভাবছি বা যেটা হতে পারে আর কি, সেই কর্মপদটা কিন্তু এখানে ডেফিনেটলি কি নেই, উহ্য। সেই তো চালাচ্ছে কি, আমরা উদাহরণ মানে বলতে পারি কথার রেসপেক্টে যে সংসার, উদাহরণ হিসেবে আর কি,
আমরা ন্যাচারালি আটপৌর জীবনে বলে থাকি। তাহলে সেই তো চালাচ্ছে, কি চালাচ্ছে না সংসার চালাচ্ছে। তাহলে সংসারটা সে যেহেতু চালাচ্ছে বা সেই কর্তা ব্যক্তি, সেই সংসার শব্দ মানে কর্মপদ থেকে এখানে উজ্জ আছে। তাহলে সেন্টেন্সের মধ্যে সংসার কর্মপদ উজ্জ থাকার কারণে এটা কিন্তু উজ্জ কর্মের পর্যায়ভুক্ত হলো আর কি। তাহলে আমরা সংজ্ঞায় নোট ডাউন করবো সংজ্ঞা হিসেবে যে বাক্যে সকর্ম ক্রিয়ার, এটা কিন্তু মাথায় রাখি, এই পয়েন্টটা শব্দটা উল্লেখযোগ্য শব্দ। বাক্যে সকর্ম ক্রিয়ার কর্মপদ, অকর্ম হলে হবে না কিন্তু, বাক্যে সকর্ম ক্রিয়ার কর্মপদ উজ্জ থাকলে, বাক্যে সকর্ম ক্রিয়ার কর্মপদ উজ্জ থাকলে তাকে উজ্জ কর্ম বলে। চল আমরা পরের টপিকে আসছি, উপবাক্যীয় কর্ম। আমরা করে নেই উপবাক্যীয় কর্ম। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে উজ্জ বানানটা হস্র হতে ঠিক না দীর্ঘ হতে ঠিক? হ্রস্ব উকার গো। আচ্ছা, উচ্চ বানানটা বললে তো সরি দীর্ঘ উকার করো, না হলে উচ্চারণটা তো আমরা দেখো অনেকটা দীর্ঘ স্বর পড়ছে উজ্জ, হ্যাঁ দীর্ঘ হ্যাঁ স্বর পড়ছে মানে এখানে দীর্ঘ উকার রাখো, নাহলে উচ্চারণগত দিক দিয়ে ত্রুটি ঘটে যাবে। দীর্ঘ উকার করো ডেফিনেটলি। চলো এবার উপবাক্যীয়, উপবাক্যের ক্ষেত্রে দেখো উজ্জ যতটা আমরা স্বর দিয়ে বলছি, উপবাক্যের ক্ষেত্রে ততটা বলছি না, অর্থাৎ এখানে হর্ষ স্বর কিন্তু চলবে, তাই এটা হ্রস্ব উকার। পরিষ্কার? প্রোনাউন্সিয়েশনটা একটু খেয়াল করি তাহলে বলতে পারবো। চলো উপবাক্য কর্ম, উদাহরণ নিয়ে একটু উদাহরণ লিখব। সব কাজ কবেই শেষ হয়ে গেছে, সব কাজ কবেই শেষ হয়ে গেছে, কমা দিয়ে সে জানেই না। সব কাজ কবেই শেষ হয়ে গেছে, কমা দিয়ে সে জানেই না। দেখো একটু আমরা দেখি বা সেন্টেন্সটার দিকে, এখানে আসলে একটি বাক্যের মধ্যে কি আছে, দুটি বাক্য রয়েছে আর কি, যাদের আমরা উপবাক্য বলি আর কি। তাহলে একটি বাক্যের মধ্যে আসলে দুটি বাক্য রয়েছে যাদের আমরা উপবাক্য বলছি। এর মধ্যে একটি উপবাক্য কি কর্মরূপে ব্যবহৃত, তাই এরা উপবাক্যীয় কর্ম। নোট ডাউন করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটি বাক্যের মধ্যে দুটি বাক্য রয়েছে, একটি বাক্যের মধ্যে দুটি বাক্য রয়েছে যাদের উপবাক্য বলে। এর মধ্যে একটি উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হয়েছে, এর মধ্যে একটি উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হয়েছে, তাই এরা উপবাক্যীয় কর্ম, তাই এরা উপবাক্যীয় কর্ম। চলো আমরা সংজ্ঞাটা নিয়ে নেই এবারে। লিখবো বাক্যের, এখানে একটি বাক্যের মধ্যে দুটি বাক্য রয়েছে, এখানে একটি বাক্যের মধ্যে দুটি বাক্য রয়েছে যাদের যাদের উপবাক্য বলে। এর মধ্যে একটি উপবাক্য, এর মধ্যে একটি উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হয়েছে। দেখো সেন্টেন্সটা পড়ো, এই যে সব কাজ কবেই শেষ হয়ে গেছে, এটা কি কর্মরূপে ব্যবহৃত হচ্ছে না এই অংশটুকু? তাহলে এর মধ্যে একটি উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হয়েছে, তাই এরা উপবাক্যীয় কর্ম, উপবাক্যীয় কর্ম। আমরা সংজ্ঞার আলোকে এবারে লিখব যে বাক্যের অন্তর্গত একটি উপবাক্য
বাক্যের অন্তর্গত একটি একটি উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হলে, বাক্যের অন্তর্গত একটি একটি উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হলে তাকে উপবাক্য কর্ম বলে। বাক্যের অন্তর্গত একটি উপবাক্য কর্মরূপে ব্যবহৃত হলে তাকে উপবাক্য কর্ম বলে। ক্লিয়ার? তাহলে আমরা দাগিয়ে রাখবো, সব কাজ কবেই শেষ হয়ে গেছে এই অংশটুকু চকাট করে রাখি, বুঝলে আমাদের বোঝার সুবিধার্থে। চলো পরের পয়েন্টে আসছি, বাক্যাংশ কর্ম। বাক্যাংশ কর্ম লিখবো, উদাহরণ লিখি আমরা আগে। এভাবে এভাবে তার উল্টো পাল্টা, এভাবে এভাবে তার উল্টো পাল্টা কথা বলা, এভাবে তার উল্টো পাল্টা কথা বলা আর ভালো লাগে না। এভাবে তার উল্টো পাল্টা কথা বলা আর ভালো লাগে না। দেখো এই সেন্টেন্সটা আমরা যদি একটু ভালো করে তাকাই, এভাবে তার উল্টো পাল্টা কথা বলা, এই অবধি একটু ভালো করে তাকাই আমরা। এভাবে তার উল্টো পাল্টা কথা বলা, এটুকু চকাট করো। এই যে অংশটা কি, সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশটা কি হচ্ছে, এখানে কর্মরূপে ব্যবহৃত হচ্ছে আর কি। অর্থাৎ এভাবে তার উল্টো পাল্টা কথা বলা, এই যে সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশটি এখানে কি কর্মরূপে ব্যবহৃত হয়েছে, একটু ভালো করে তাকালে বুঝতে পারবো। সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশটি কর্মরূপে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, চলো আমরা সংজ্ঞার আলোকে একটু লিখে নেই। লিখবো, বাক্যে সমাপিকা ক্রিয়াহীন। আমি প্রত্যেকটা সংজ্ঞা এই জন্য বলছি, আমরা সংজ্ঞাগুলি বারবার পড়বো আর কি, প্রত্যেকটা সংজ্ঞা যেন আমাদের ঠোঁটস্থ থাকে, না হলে বিপদ। বাক্যে সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশ, শুদ্ধ অশুদ্ধ কোশ্চেন দিলে সংজ্ঞার আলোকে দেয়া হবে। বাক্যে সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলেই, বাক্যে সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলেই তাকে বাক্যাংশ কর্ম বলে। বাক্যে সমাপিকা ক্রিয়াহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বাক্যাংশ কর্ম বলে। চল একটু প্যারা করে আমরা বিশেষ বিশেষ দ্রষ্টব্য বলে লিখে রাখবো, খুব কাজে আসবে আর কি। বিশেষ দ্রষ্টব্য বলে নতুন ভাবে একটু লিখি, উপবাক্যীয় কর্মে, যাতে আমাদের ডিফারেন্সটা বুঝতে সুবিধা হয়, গুলিয়ে না যায়। উপবাক্যীয় কর্মে কমা দিয়ে, উপবাক্য মানে, উপবাক্যীয় কর্মে কমা দিয়ে উপবাক্য মানে সমাপিকা ক্রিয়া যুক্ত বাক্য। উপবাক্যীয় কর্মে উপবাক্য মানে সমাপিকা ক্রিয়া যুক্ত বাক্য। উপবাক্যীয় কর্মে উপবাক্য মানে সমাপিকা ক্রিয়া যুক্ত বাক্য। আর বাক্যাংশ কর্মে, আর বাক্যাংশ কর্মে কমা দিয়ে বাক্যাংশ মানে, আর বাক্যাংশ কর্মে বাক্যাংশ মানে সমাপিকা ক্রিয়াহীন পদগুচ্ছ।
সমাপিকা ক্রিয়াহীন পদগুচ্ছ। চলো পরের পয়েন্টে দিয়ে আমরা শেষ করব। কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কর্ম কর্তৃবাচ্যের কর্ম। লিখে একটু আমরা বিতর্কিত মন্তব্য লিখে রাখি। লিখব এটি অপ্রাসঙ্গিক বিভাগ। এটি অপ্রাসঙ্গিক বিভাগ। এটি অপ্রাসঙ্গিক একটা বিভাগ। কারণ হচ্ছে কর্ম কর্তৃবাচ্য বাংলায় নেই। মানে যুক্তি দরকার দিতে পারে কখনো কখনো। কর্ম কর্তৃবাচ্য কর্মের এই বিষয়টি এখন বর্তমানে একটা অপ্রাসঙ্গিক বিভাগ। তার লজিক হচ্ছে কি না, কর্ম কর্তৃবাচ্য বাংলায় নেই। ওই সঙ্গে লিখব কর্ম কর্তৃবাচ্যের কর্ম হয় না। কর্ম কর্তৃবাচ্যের কর্ম হয় না, কমা ওটা আসলে এক প্রকার কর্তাই। কর্ম কর্তৃবাচ্যের কর্ম হয় না, কমা ওটা আসলে এক প্রকার কর্তাই। কর্ম কর্তৃবাচ্যের কর্ম হয় না, কমা ওটা আসলে এক প্রকার কর্তাই। যেমন শঙ্খ বাজে। পরে আরেকটা বাক্য, গাড়ি চলে। দেখো শঙ্খ গাড়ি এগুলো চক আউট করো। এখানে শঙ্খ গাড়ি এগুলো কর্মই নয়, কমা কর্তা। লিখে রাখবো এখানে শঙ্খ গাড়ি এগুলো কর্মই নয়, এগুলো আসলে কিন্তু কর্তা। কারণ আমি একটু আগে বলে গেছি যে কর্ম কর্তৃবাচ্যে আসলে কর্ম হয় না, ওটা আসলে এক প্রকার কর্তাই আর কি। চলো আর একটা বিভাগ লিখি, এগুলো গৌণ আর কি, এগুলি নিয়ে কোশ্চেন ন্যাচারালি হবে না, তবে একটু আমরা জানার স্বার্থে নোট ডাউন করি। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম, এটা পয়েন্ট আউট করি। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। চল উদাহরণ নেব একটা, বলতে পারলে এমন কথা। বলতে পারলে এমন কথা, কোশ্চেন মার্ক। বলতে পারলে এমন কথা। দেখো এই বলতে শব্দটাকে নিচে লাগাই বা চক আউট করি। দেখো এই যে বলতে, এটা ডেফিনেটলি কি অসমাপিকা ক্রিয়া, এই চক আউট অংশটি বা বলতে শব্দটি আর কি। তাহলে অসমাপিকা ক্রিয়া কিন্তু কর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রয়োজন নোট ডাউন করি নিজে বোঝার স্বার্থে, যে চক আউট অংশটি কি অসমাপিকা ক্রিয়া। দ্যাট মিন্স বলতে ওই চক আউট অংশটা কি হলো অসমাপিকা ক্রিয়া, কিন্তু দেখো কর্ম হিসাবে কি ব্যবহৃত হয়েছে আর কি। বলতে পারলে এমন কথা, তাহলে কি পারলে বলতে পারলে, ন্যাচারাল প্রশ্ন করলে আমরা পাচ্ছি আর কি। তাহলে চক আউট অংশটি অসমাপিকা ক্রিয়া কিন্তু কর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই একে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলে। তাই একে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলে। এবার আমরা একটু সংজ্ঞাটা নিয়ে নেব। লিখি বাক্যে অসমাপিকা ক্রিয়া
বাক্যে অসমাপিকা ক্রিয়া কমা দিয়ে কর্মভাব প্রকাশ করলে, অসমাপিকা ক্রিয়া কর্মভাব প্রকাশ করলে তাকে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা রূপী কর্ম বলে। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলে। কারণ পয়েন্টে শুরু করেছিলাম অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলে আর কি, ওই নাম দিয়ে। চলো পরের আমরা পয়েন্টে আসছি, কর্মে বিপ্সা বা কর্মের দ্বিত্ব। কর্মের বিপ্সা, বৈদিকার পয় দ্বন্দ্বশয় আকার, বিপ্সা বা কর্মের দ্বিত্ব। উদাহরণ লিখি একটা, কাকে 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 দেবে বলে ঠিক করো। কাকে কাকে দেবে, কাকে কাকে দেবে ঠিক করো বলেটা লিখো না, তাহলে সেন্টেন্সটা মানাবে না। কাকে কাকে দেবে ঠিক করো। দেখো এখানে অলরেডি কি পেলাম আমরা, কাকে কাকে, এই যে দুটো জায়গা পাচ্ছি, একে চকাট করে নাও, তাহলে কর্মের বিপ্সা হচ্ছে আমরা বুঝতে পারবো। অর্থাৎ এখানে কাকে কর্মপদটি কি হয়েছে, ডাবল প্রয়োগ, দুবার প্রয়োগ হয়েছে। কারণ আমরা জানি যে বিপ্সা বা দ্বিত্ব মানে হচ্ছে পুনরাবৃত্তি। বিপ্সা বা দ্বিত্ব এ কথার অর্থই হচ্ছে পুনরাবৃত্তি, অর্থাৎ একই পদের একাধিকবার প্রয়োগ আর কি, একই পদের একাধিকবার প্রয়োগ। উপরের সেন্টেন্স আমরা দেখলে বুঝতে পারবো। দেখো এখানে কাকে পদটির পরপর দুবার এখানে ব্যবহার হয়েছে আর কি, সেই অর্থে এখানে কর্মের বিপ্সা বা কর্মের দ্বিত্ব হচ্ছে আর কি। আমরা উদাহরণ আরো যদি দেখি বুঝতে পারবো। যেমন এরকম আমরা বলে থাকি কথায় কথায় যে জনে জনে বিষয়টি জানিয়ে দাও, আমরা বলে থাকি। বা কি কি হয়েছে আজকে হোম টাস্ক, দেখো কি কি, জনে জনে, এগুলো প্রত্যেকটাই কিন্তু সব কর্মের বিপ্সা বা কর্মের দ্বিত্বের উদাহরণ আর কি। তাহলে এট এ গ্লান্স আমরা কর্ম নিয়ে কথা বললাম, আশা করি প্রায় গোটা দশেক ভাগ বলেছি আর কি। মোটামুটি এগুলি কর্মের সম্পর্কে একটা বিভাগ। আমরা টপ টু বটম নোট ডাউন করে মানে যারা করেছি একটু বোঝার চেষ্টা করেছি। সঙ্গে সঙ্গে ক্লাস রেকর্ডিং চলছে, সেখান থেকে প্রয়োজন আরেকবার নিয়ে নেবে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আর কি। টোটালটাই বুঝে নেব, নিয়ে আমরা পরপর ক্লাসগুলো করি, তারপরে যেখানে যেখানে প্রবলেম হবে প্রয়োজনে বলবে, আমি আবারও এক্সট্রা ক্লাস নিয়ে বিষয়টি লিখতে পারবো আর কি। ঠিক আছে? ওকে স্যার, আমি আসার আগে কর্তা নিয়ে কি আলোচনা হয়েছে? কর্তা নিয়ে গতদিন ক্লাস করেছি, আজকে নয়। গতদিন কর্তা নিয়ে ক্লাস করেছি, আজকে কর্ম নিয়ে করেছি। যারা কর্তায় ক্লাস পাওনি তারা আমাকে মেসেজ করবে, আমি পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে? আছে। মানে এক একদিন একটা পার্ট নিয়ে বলছি আর কি, যাতে করে আপনার ডিটেলসটা বলা যায়, না হলে মানে একসঙ্গে করতে গেলে এই যেটা হবে কি, এত ডিটেলস কথা বলা যাবে না। হ্যাঁ যেহেতু স্যার। আমাদের সার্ভিস ওরিয়েন্টেড পরীক্ষা, এখানে কিছু কোশ্চেন আসবে যেগুলো এই গতানুগতিকতার বাইরে। হ্যাঁ স্যার, বলছি আমাদের তো নেট সেটের যে ক্লাস আরম্ভ হয়েছে, সেখানে তো কর্তাটা আলোচনা করা হয়নি, সেই জন্য বলছিলাম। সে আমি ওই জন্য বললাম, শুধু তোমাদের বলে নয়, আপনার আচ্ছা স্যার। যে বা যারা যারা নানা কারণে পেয়ে ওঠেনি, সে কারো আচ্ছা অ্যাবসেন্ট হতে পারে, কারোর আপনার অনেক কারণ থাকতে পারে, যারা পেয়ে ওঠেনি মেসেজ করবে, আমি প্রত্যেকে পাঠিয়ে দেবো।